গত 2 পর্ব ধরে আপনারা দেখেছেন আমার সিকিম ভ্রমণের ছবি। আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন কলকাতা থেকে সবথেকে কম খরচে সিকিমের রাজধানী গ্যাংটকে আসার গল্প, আর গ্যাংটকে কোথায় কোথায় যাবেন এবং কি কি দেখবেন তার ছবি। যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নিন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। কথা দিচ্ছি ভালো লাগবে। এবারে আমি আপনাদের বলবো আমার পূর্ব সিকিমের ভ্রমণ বৃত্তান্ত। নাথুলা পাস, ওল্ড আর নিউ বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। কিভাবে যাবেন, পারমিট কিভাবে করাবেন, কি কি লাগবে, কতটা উঁচু, কতটা কষ্ট হবে, এই সব তথ্য আমি দেব এবারের ভিডিওগুলোতে। তাই স্কিপ না করে দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন গ্যাংটক সিরিজ। আমি এখন গ্যাংটকের এমজি মার্গে, সকাল 6টার এমজি মার্গ। দেখুন পুরো ফাঁকা। আমি এত সকালে বেরিয়েছি তার কারণ হচ্ছে আজকে আমি যাব নাথুলা পাস। ভোরবেলার এমজি মার্গে তখন সবে আলো ফুটতে শুরু করেছে, আর চোখ খুলছে আস্তে আস্তে পাহাড়ি শহর গ্যাংটক। আচ্ছা, আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। নাথুলা পাস যেতে হলে কিন্তু আপনাকে সিকিম গভর্নমেন্টের পারমিট নিতে হবে। এই পারমিট আপনারা এখানে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন, অথবা আপনারা যে হোটেলে রয়েছেন সেই হোটেলের ম্যানেজারকে বললে তিনিও আপনাদের পারমিটের ব্যবস্থা করে দেবেন। পারমিটের জন্য প্রয়োজন হয় আপনার ভোটার আই কার্ড আর 1 কপি পাসপোর্ট সাইজ ফটো। এটা আপনারা তাদেরকে দিয়ে দিলে আর 1000 টাকা, কেউ 900 টাকাও নেয়, এই টাকার অ্যামাউন্টটা তাদের দিয়ে দিলে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে কোন সময় কোন গাড়ি কোন স্ট্যান্ড থেকে ছাড়বে। আপনার পরদিন সকালে সেখানে পৌঁছে যাবেন, ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, বেরিয়ে পড়বেন নাথুলার উদ্দেশ্যে। প্রসেসটা খুবই সহজ, কিন্তু এই ভোটার আই কার্ড আর পাসপোর্ট সাইজ ছবি এটা কিন্তু মাস্ট। আপনারা হার্ড কপিও দিতে পারেন, অথবা এখন আপনি ডিজিটালও দিতে পারেন, মানে আপনি হোয়াটসঅ্যাপ করে দিলে তারা ব্যবস্থা করে দেবে। প্রসেস খুবই সোজা, কিন্তু এটা মাস্ট। পারমিট ছাড়া আপনারা কিন্তু নাথুলা পাস যেতে পারবেন না। আপনারা যদি এখানে কোনো লোকাল এজেন্সি থেকে সরাসরি পারমিট করাতে পারেন তাহলে এই খরচাটা 800 টাকা জনপ্রতিও নেমে আসতে পারে, তবে ভালো করে খোঁজখবর করে তারপরে করবেন। আচ্ছা, আপনাদের কিন্তু এক একজনের এক একটা স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়বে। সেটা আগের দিন ওই যে বললাম মেসেজ চলে আসবে মোবাইলে, সেখান থেকে আপনারা জানতে পারবেন কোন স্ট্যান্ড থেকে আপনাদের গাড়ি ছাড়ছে। আপনাকে হোটেল থেকে বেরিয়ে এখানকার যে ট্যাক্সি, সেই ট্যাক্সি ধরে চলে যেতে হবে সেই স্ট্যান্ডে এবং ড্রাইভারকে গিয়ে ফোন করতে হবে। তো আমিও বেরিয়ে পড়েছি। আমার হোটেল হচ্ছে ওই ব্রিজের ঠিক পাশেই আমার হোটেল ম্যাগনোলিয়া, গ্যাংটক হোটেল ম্যাগনোলিয়া। তো আমিও এখনও বেরিয়েছি, ট্যাক্সি ধরবো এখান থেকে। ট্যাক্সি ধরে যাব চাঁদমারি স্ট্যান্ড। চাঁদমারি স্ট্যান্ডে আমার গাড়ি আছে, সেখানে গিয়ে ড্রাইভারকে কল করতে হবে। চলুন এখন প্রথমে ট্যাক্সি দেখি একটা। ট্যাক্সি তো দেখা পাওয়া যাচ্ছে না, একদমই ট্যাক্সির দেখা পাওয়া যাচ্ছে না। আমাকে একজন বললেন যে ট্যাক্সি ধরতেই হবে না, মানে আমি ম্যাপে দেখলাম রাস্তাটা অনেক পেঁচানো, অনেকক্ষণ লাগবে, প্রায় 1.5 কিলোমিটারের মতন। তাই ভাবছিলাম ট্যাক্সি করেই চলে যাবো, কিন্তু এখন উনি বললেন যে আপনি হেঁটে চলে যেতে পারবেন। তো দেখি হেঁটেই যাই। আমার হাতে সময় আছে, সময় নেই তা না, একটু হাঁটা হয়ে যাবে সকালবেলা। হেঁটেই যাই, চলুন আপনাদের সকালের গ্যাংটক দেখানো হয়ে যাবে। এই রাস্তাটা এমজি মার্গ চলে যাচ্ছে, এই রাস্তাটা এমজি মার্গ চলে যাচ্ছে, আর এটা হচ্ছে NH10। NH10 আমি একটা জিনিস বলছি, এখানে সবাই কিন্তু হেল্পফুল। আমি যাকে জিজ্ঞেস করছি সে কিন্তু বেশ উৎসাহ নিয়ে আমাকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এক একজন এক একটা কথা বলছে। একজন বলছে আপনি হেঁটে চলে যেতে পারবেন, আর একজন বলছে হেঁটে যেতে পারবেন না, একটু দূরে আছে, আপনি বরং এখানে স্ট্যান্ড থেকে একটা গাড়ি নিয়ে নিন, ওটাই সুবিধা হবে, কারণ এখান থেকে হেঁটে যেতে অনেকটা সময় লাগবে। তো ম্যাপ দেখাচ্ছে এখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার মতন রাস্তা। দেখা যাক, গাড়ি করেই চলে যাই, কারণ অনেকটা দেরি হয়ে যাবে না হলে। দেখি এখানে তো একটা ট্যাক্সি আছে বেশ কয়েকটা, দেখি জিজ্ঞেস করি নাকি। भैया भैया यहाँ से चाँदबारी का गाड़ी मिल सकता है? यहाँ से अब मॉर्निंग में शेयरिंग में नहीं होगा, रिजर्व में जाए। कितना लेंगे? 200 लगेगा। चाँदबारी तक 200 लग जाएगा? और पैदल जाने से कितना समय लगेगा? पैदल से जाने से आप लोग 3.5 किलोमीटर है, यहाँ से जाओगे, यहाँ से जा सकते। पहाड़ी का ऊपर आगे जाना पड़ेगा, बहुत टाइम लगेगा ना? 3.5 घंटे, 3.5 किलोमीटर।
और शेयर गाड़ी कहाँ से मिल सकता है? शेयर गाड़ी तो अब 4 आदमी होना पड़ेगा, यहाँ ऊपर वो ऊपर स्टैंड है ना, ऊपर? हाँ, वो स्टैंड का वो है। अच्छा, 4 आदमी मिलने से तो फिर गाड़ी छूट जाएगा। देखते हैं फिर, ना तो फिर आएंगे यहाँ पे। ওকে, থ্যাংক ইউ। এখানে এখন শেয়ার গাড়ি পাওয়া একটু মুশকিল হবে, কারণ এত সকালে হয়তো ট্যুরিস্ট মানে 4 জন পাওয়া যাবে না, 4 জন না পেলে গাড়ি ছাড়বে না। সেক্ষেত্রে শেয়ার গাড়ি নিতে হবে, 200 টাকা করে লাগবে, মানে 200 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করতে হবে। এখন 3.5 কিলোমিটারের জন্য 200 টাকা দিয়ে রিজার্ভ করা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। আমি একটু ট্রাই করে দেখি, তারপর না হয় রিজার্ভই করে নেবো, কিছু করার নেই। এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে আপনার শেয়ার ট্যাক্সিগুলো পেয়ে যাবেন। এমজি মার্গ থেকে উঠে এসে এখানে পুরো ট্যাক্সি স্ট্যান্ড। আমি একটা ট্যাক্সি নিলাম, ইনি আমাকে 120 টাকা নেবেন, কারণ আর দেরি করা ঠিক হবে না। অলরেডি 6:30 বেজে গেছে, আমাকে 7টার মধ্যে ওখানে ঢুকতে হবে। বেশি দেরি হয়ে গেলে একটু বিপদ হয়ে যাবে, কারণ তাহলে পছন্দের সিটটা আবার পাওয়া যাবে না, সমস্যা প্রচুর। এত সকালে গ্যাংটকের রাস্তা কিন্তু একদম ফাঁকা, মানে একটা মানুষও নেই, ওই 2-1 জন ঘুরে ফিরে বেড়াচ্ছে। তবে গাড়ির সার্ভিস কিন্তু টান আছে। তার কারণ হচ্ছে এই ভোরবেলার দিকেই এই 7টা 7:30 এই নাগাদ নাথুলা পাস বা নর্থ সিকিম আপনি যেখানেই যান সে সমস্ত গাড়িগুলো ছাড়ে, ফলে ট্যুরিস্টের একটা চাপ থাকে, ফলে গাড়ি অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, কিন্তু আমি পেলাম না শেয়ার, যাই হোক কিছু করার নেই। 4 কিলোমিটার 100 টাকা, বেশ কস্টলি ট্যুর হয়ে যাচ্ছে কিন্তু আমার। আপনারা যদি রানিং ট্যাক্সি না পান তাহলে এমজি মার্গে এসে পাশের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সি বুক করে নিতে পারেন। 4 জনের পড়বে 120 টাকা। ঠিক 20 মিনিটে আমি চলে এলাম চাঁদমারি ট্যাক্সি স্ট্যান্ডে। তো আমরা চাঁদবাড়ি ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। এখন মধ্যে কেউ নেই, ফাঁকা। আমি একটু আগেই চলে এসেছি, তার কারণটা হচ্ছে একটু জায়গাটা দেখবো বলে। আর এর ওপরে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমি আলাদা করে দেখাচ্ছি, ওই ওপরে রয়েছে এনচি মনেস্ট্রি। এনচি মনেস্ট্রি কিন্তু গ্যাংটকের হিস্ট্রিতে খুব গুরুত্বপূর্ণ একটা মনেস্ট্রি। আমরা যদি তাড়াতাড়ি ফিরে আসতে পারি আজকে, তাহলে আমি চেষ্টা করবো আজকে এই মনেস্ট্রিটা একবার দেখার। আমাকে টাইম 7টার সময় দেওয়া হলেও এখানে এসে শুনলাম ড্রাইভাররা কিন্তু আসতে প্রায় 8টা বাজিয়ে দেয়। ট্যুরিস্টদের জন্য একটু আগে থেকে টাইম দেওয়া হয়, যাতে সবাই চলে আসতে পারে, না হলে অনেকে লেট করে। এটা হচ্ছে আমাদের আজকের গাড়ির, আর ইনি হচ্ছেন আমাদের আজকের पायलट। दादा आपका नाम बताइए ज़रा। मेरा नाम कुमार विश्वकर्मा। कुमार विश्वकर्मा है। और कितना आदमी টোটাল आता है इस गाड़ी में? 13 लोग। আচ্ছা, আমরা প্রথমে সোজা চলে যাব নাথুলা পাস, সেখান থেকে বাবা মন্দির, তারপরে ফেরার পথে ছাঙ্গু হয়ে আমরা ফিরব। আর এই হচ্ছে আমাদের আজকের বাস, এই বাসে করেই আমরা যাব। টোটাল 13 জন এই বাসে ধরে। চলুন, আমি একটু ম্যানেজ করে প্রথমে সিটটা নিয়েছি আপনাদের দেখানোর জন্য, যাতে ছবিগুলো ভালো হয়। সব ঠিকঠাক চলছিল, কিন্তু জার্নি স্টার্ট করার ঠিক আগে একটা বাজে খবর পেলাম। একটা দুঃসংবাদ কিনা এখনও জানি না। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে নাথুলাতে বরফ পাবো, তো শুনলাম ড্রাইভারদাদা বললেন যে নাথুলাতে বরফ পাওয়া যাবে না। মানে নাথুলাতে তো পাওয়া যাবে না, ওল্ড বাবা মন্দিরও, নিউ বাবা মন্দিরও পাওয়া যাবে না। আমরা নিউ বাবা মন্দির আমাদের রুটে আসবে, যদি বরফ দেখতে হয় তো ওল্ড বাবা মন্দির যেতে হবে। तो हमारे संगे आছেন হচ্ছে কি দাদা, आपका नाम बताइए भैया। मेरा नाम प्रीतम कुमार सिंह है। प्रीतम कुमार सिंह, आपका भैया? मेरा नाम विवेक कुमार है। और आपका? मेरा नाम अमित है। তো আমরা এই সবাই মিলে, আরও অনেকে আছেন বাসের মধ্যে, আমরা সবাই যাব আজকে। ওখানে গিয়ে আমরা ডিসাইড করব যে ওল্ড বাবা মন্দির যাবো কিনা, কারণ অনেক আশা নিয়ে এসেছি একটু বরফ দেখবো বলে। যদি একদমই না দেখা যায় সেটা মানে আমার পক্ষেও খারাপ, আপনাদের পক্ষেও খারাপ। চলুন দেখা যাক, ওখানে গিয়ে ডিসাইড করব। আমরা সবাই আলোচনা করছি কীভাবে ওখানে যাওয়া যায় বা আদৌ যাবো কিনা। ওখানে পৌঁছে ওয়েদার শরীর সব বুঝে তারপর ডিসিশন নেওয়া হবে। বাস ছাড়তে ছাড়তে বেজে গেল প্রায় 8:30। এখন প্রথমে পড়বে চেক পয়েন্ট, সেখানে পারমিট চেক হবে। আমরা এখন গ্যাংটকে 1650 মিটার হাইটে আছি, আর উঠবো গিয়ে প্রায় 4000 মিটার উঁচুতে, মানে একেবারে 2500 মিটার উঠবো আমরা। অত্যন্ত উঁচু জায়গা, শুনেছি অক্সিজেনের প্রবলেম হয় এবং মারাত্মক ঠান্ডা। যদি কপাল ভালো থাকে তাহলে পাবো বরফ। আর এই হচ্ছে আমাদের পুরো টিম আজকে বাসে, সবাই আছে। চলুন দেখা যাক কেমন হয় আজকের জার্নিটা। তবে আমাদের বেশ কিছুক্ষণ থামতে হয়েছিল চেক পয়েন্টে পারমিটের জন্য,
কারণ নেটওয়ার্ক না থাকায় পারমিট ইস্যু হচ্ছিল না কিছুতেই। আপনার গাড়ির ড্রাইভারের কাছেই আসবে এই পারমিট। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পর পারমিট এলো আর আমাদের জার্নি আবার শুরু হলো। এই হচ্ছে চেকপোস্ট। এখানে আমাদের পেপার চেক হচ্ছে, আর এখানে 30 টাকা একটা এক্সট্রা আপনাদের একটা এনভায়রনমেন্টাল ফি দিতে হবে, যেটা সিকিম গভর্নমেন্ট নেয়। আর সব চেক হয়ে গেলে আমরা চেকপোস্ট ক্রস করে যাচ্ছি, চেকপোস্ট ক্রস করে বেরিয়ে যাচ্ছি। শুরু হয়ে গেল পাইন বন। গ্যাংটকে কিন্তু খুব একটা পাইন গাছ নেই, কিন্তু গ্যাংটক ক্রস করে যে আমরা উপরের দিকে ওঠা শুরু করলাম, দেখুন পাহাড়ের চরিত্রের সঙ্গে সঙ্গে গাছপালাও কেমন পাল্টে যাচ্ছে। রাস্তা কিন্তু দারুণ, এটা কিন্তু মানতেই হবে, রাস্তা কিন্তু খুবই ভালো। বর্ডার অর্গানাইজেশন অসাধারণ রাস্তা বানিয়েছে এখানে। নাথুলা পাসের রাস্তায় মূলত চলে টাটা সুমো, বোলেরো, ইনোভা আর এই ট্রাভেলার। আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসতে চান তাহলে পুরো নাথুলা পর্যন্ত কিন্তু যেতে পারবেন না, কারণ বাবা মন্দিরের পর থেকে নাথুলা পর্যন্ত ছোট গাড়ির কোনো রকম পারমিট দেওয়া হয় না, শুধুমাত্র এই সব গাড়িগুলোই ওখানে যায়। রাস্তার দুপাশের প্রাকৃতিক পরিবেশ আর সামনে এই উঁচু উঁচু পাহাড়, এ দেখলে আপনার মন প্রাণ দুই ভরে যাবে। এত অপূর্ব এর রূপ আর এমন মনোমুগ্ধকরের সৌন্দর্য যে আপনি চোখ ফেরাতেই পারবেন না। যেতে যেতে রাস্তার পাশে পড়বে সারি দিয়ে লাগানো এই সমস্ত বুদ্ধিস্ট প্রেয়ার ফ্ল্যাগ, আর সামনে সবুজ ঢাকা পাহাড়। যদিও এখনো পর্যন্ত সবুজ দেখা গেল, আমরা আর একটু ওপরে উঠলেই সবুজের আর চিহ্ন মাত্র থাকবে না। রাস্তায় যেতে যেতে হঠাৎ কার দেখা পেলাম দেখুন একবার। এ দেখুন আমার পেছনে ফুল রেঞ্জটা দেখা যাচ্ছে, কি অপূর্ব লাগছে একবার দেখুন। এই জায়গাটার নাম 13 মাইল। আমরা গ্যাংটক চেকপোস্ট ক্রস করে 10 কিলোমিটার মতন এসছি এখান থেকে নাথুলা পাস, আর 30 কিলোমিটার মতন যাওয়ার পথেই পড়বে এই 13 মাইল। আর সেখান থেকে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখানে প্রচুর টুরিস্ট এসে দাঁড়ায়। 13 মাইল ইটসেলফ একটা ভিউ পয়েন্ট। নাথুলা যাওয়ার পথে 13 মাইলে কাঞ্চনজঙ্ঘার এই রূপ দেখে আপনি মোহিত হয়ে যাবেন। আপনাকে দাঁড়াতেই হবে এখানে বেশ কিছুক্ষণ। এখানে একটু বসলাম, এই আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা দেখতে একটু চা খাই, আর চারা বানিয়েছে সেরকম অপূর্ব, কি ভালো যে লাগছে। 13 মাইলে কিন্তু গাড়ির লাইন লেগে গেছে একদম, শুধু এই ভিউটার জন্যে। এখানে পাহাড়ের স্ট্রাকচারটা দেখুন, মানে দাঁড়িয়ে এনজয় করার মতন একটা জায়গা, অপূর্ব। যেই যাচ্ছে এখানে দাঁড়িয়ে পড়ছে এসে। ফাটাফাটি দুর্দান্ত একটা ভিউ কিন্তু এখান থেকে। আপনারা যাওয়ার পথে যারা প্রাইভেট গাড়ি নিয়ে যাবেন সবাই এখানে দাঁড়াচ্ছে, আপনারাও এখানে দাঁড়াবেন, দারুণ লাগবে, দারুণ। কাঞ্চনজঙ্ঘার এই ভিউ কিন্তু মানে আমি অন্য কোনো জায়গা থেকে দেখিনি। স্বাভাবিকভাবেই এটা সিকিম, গ্যাংটক, ফলে কাঞ্চনজঙ্ঘা আরও অনেক কাছ থেকে দেখা যাচ্ছে, কিন্তু এরকম টোটাল রেঞ্জ এত কাছ থেকে মনে হচ্ছে যেন হাত দিয়ে ধরতে পারবো। দারুণ দারুণ, চলুন এগিয়ে যাই আমরা। হ্যালো হ্যালো হ্যালো, ও কি জায়গা, কি জায়গা, হ্যালো, হাত নাড়াচ্ছে দেখুন কিরমভাবে। গ্যাংটক থেকে এই রাস্তা কিন্তু ওঠা শুরু হয়েছে, মানে একদম খাড়াই রাস্তা যাকে বলে, আর এত সুন্দর অপূর্ব রাস্তা। যেরকম সুন্দর রাস্তা
সেরকমই সুন্দর সাজানো, মানে রাস্তার দুধারে বুদ্ধিস্টদের প্রেয়ার ফ্ল্যাগ লাগানো, সারি সারি ধরে সাদা বিভিন্ন রঙের, অপূর্ব দেখতে লাগছে। এখন আমরা বেরিয়ে যাব নাথুলার উদ্দেশ্যে। এই হচ্ছে নাথুলা, এখান থেকে 30 কিলোমিটার। 13 মাইলের চা খেয়ে কাঞ্চনজঙ্ঘাকে আরও একবার ভালো করে দেখে নিয়ে আবার শুরু হলো আমাদের জার্নি। রাস্তা কোথাও কোথাও বেশ সরু, আবার কোথাও অনেকখানি চওড়া। তবে সরু হোক বা চওড়া, রাস্তা কিন্তু দুর্দান্ত। যেতে যেতে হঠাৎই চোখে পড়বে এরকম ছোট ছোট ঝর্ণা। পাহাড়ের ঢালে আঁকা পাকা পথ দিয়ে আমরা উপরে উঠতে থাকলাম। যত উপরে উঠছি ঠান্ডাও ততই বাড়ছে, আর বাড়ছে উত্তেজনা। আমরা এখন ছাঙ্গু লেকে এসে পৌঁছেছি। ছাঙ্গু লেকে এখন আমরা ভিজিট করব না, আমরা এখানে ব্রেকফাস্ট করব কিছুটা, তারপরে বেরিয়ে পড়বো নাথুলার দিকে। নাথুলায় সময় কাটিয়ে বাবা মন্দির দেখে তারপরে আমরা ফেরার সময় ছাঙ্গু লেকে আসবো। এইখানে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, আর যদি দুপুরে লাঞ্চ করার প্ল্যান থাকে যাওয়ার পথে এইখানে লাঞ্চ অর্ডার দিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু একমাত্র দুপুরে আপনারা এখানে লাঞ্চ করতে পারবেন। এখানে অর্ডার ছাড়া লাঞ্চ পাওয়া যায় না, ফলে দুপুরে লাঞ্চ করতে হলে এখানে অবশ্যই অর্ডার দিয়ে আপনাদের যেতে হবে। দেখুন আমার ঠিক অপোজিটের পাহাড়ে বরফ পড়ে রয়েছে, দেখুন যেখানে যেখানে ছায়া রয়েছে সেখানে সেখানেই বরফ জমে রয়েছে, যেখানে যেখানে রোদ সেখানে আর বরফ নেই, গলে গেছে। এই বরফ দেখে মনে একটু আশা জাগছে যে হয়তো ওপরের দিকে গেলে বরফ পাওয়া যেতে পারে, দেখা যাক। ঠান্ডা কিন্তু মারাত্মক যে একটা ঠান্ডা তা কিন্তু নয়, মনে হচ্ছে 10-11 মতন হবে, বা আরেকটু কম 8-9 মতন হবে, ফলে মানে সেরকম ঠান্ডা লাগছে না। নাথুলায় সকালে দেখলাম -7, দেখা যাক এখন কতটা হয়। এখানে আমরা ব্রেকফাস্ট করেছি, খাবারের দাম কিন্তু বেশ অনেকখানি। 1 প্লেট চিকেন মোমো, তার দাম নিয়েছিল 150 টাকা। ব্রেকফাস্ট করে ছাঙ্গু লেককে ডান দিকে রেখে আমাদের গাড়ি এগিয়ে চললো আবার নাথুলার দিকে। এই ছাঙ্গু লেক থেকে নাথুলা পাসের দূরত্ব 20 কিলোমিটার, ফলে আমাদের এখনও 20 কিলোমিটার জার্নি করে উঠে যেতে হবে 4300 মিটার উচ্চতায়। ছাঙ্গু ক্রস করে গেলে আপনি আর সবুজের লেশ মাত্র দেখতে পাবেন না, শুধু ধূসর পাহাড় আর রুক্ষ পরিবেশ। কিন্তু এর মধ্যেও যে অপূর্ব রূপ, এর যে অপূর্ব সৌন্দর্য, তা আপনাকে মুহুর্মুহু মুগ্ধ করবে, এ আমি হলপ করে বলতে পারি। যাওয়ার পথে আপনি দেখতে পাবেন অল্প কয়েকটি ছোট ছোট গ্রাম আর প্রচুর আর্মি এবং এসএসবি ব্যারাক। এই অঞ্চলটি মূলত মিলিটারি অধ্যুষিত এলাকা। যেহেতু এলাকাটি সীমান্ত সংলগ্ন, তাই এখানে আপনি সবসময়ই দেখতে পাবেন আর্মি এবং তাদের বিভিন্ন ব্যারাক। একবার এই ভিউটা দেখুন, না আছে কোনো সবুজের ছোঁয়া, না আছে কোনো মাধুর্য, কিন্তু এই দৃশ্য থেকে আপনি চোখ ফেরাতেই পারবেন না। এমনই পূর্ব সিকিমের পাহাড়ের মহিমা। কিছু কিছু জায়গা দেখে তো আপনার মনে হবে যে আপনি লাদাখের পাহাড়ে চলে এসেছেন, একদম অবিকল লাগবে। পাহাড়ি পেঁচালো রাস্তায় পাঁক খেতে খেতে আমরা পৌঁছে গেলাম নাথুলা পাস। এই নাথুলা পাস হচ্ছে 4300 মিটার উচ্চতায় অবস্থিত। বুঝতে পারছেন, মানে এভারেস্টের জাস্ট হাফ। অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত এসে পৌঁছেছি নাথুলা। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, আর ওই যে সাদা বিল্ডিংটা ওটা হচ্ছে চীনে। এই সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলে ওপরে ভারত চীন বর্ডারটা দেখা যায়, কিন্তু দুঃখের বিষয়ে সেখানে ছবি তোলা যায় না, ফলে আপনাদের সেই জায়গাটা দেখাতে পারবো না। এই নাথুলা পাস অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ, সিকিম এবং তিব্বতের লাসার একটা কানেক্টিং রোড, গিরিপথ। ইন্ডিয়ান আর্মির সঙ্গে চাইনিজ আর্মি বা চীনা আর্মির যতগুলো মিটিং পয়েন্ট আছে, মোট 5টা মিটিং পয়েন্ট আছে, তার মধ্যে এই নাথুলা পাস হচ্ছে অন্যতম। এইখানে চীনা আর্মি এবং ইন্ডিয়ান আর্মি
সব থেকে কাছাকাছি অবস্থায় অবস্থান করে। জাস্ট কিছুদিন পরে এলে, মানে আজ হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ, জানুয়ারির মাঝামাঝি বা শেষ দিক অথবা ফেব্রুয়ারি এই টাইমটাতে, তখন রাস্তাতে বন্ধই থাকে। অন্তত আর দিন 15 পরে এলেই এই জায়গাটা পুরো বরফে ঢাকা থাকে, তখন একটা দেখার মতন চেহারা হয়। প্রচুর লোকজন, প্রচুর ভিড়, যেহেতু সিজন শুরু হয়ে গেছে ফলে প্রচুর টুরিস্ট আছে। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে বরফ। একটু বেশি হতাশ হয়ে গেছি, তার কারণ আমার এখানে আসার মূল উদ্দেশ্য ছিল বরফ। বরফ নেই, এক ফোঁটাও বরফ নেই। আপনারা দেখুন, কোথাও নেই। ওই দিকে সামান্য বরফ রয়েছে, এদিকে ওদিকে একটু যাব, একটু ছোঁয়া, আর কিছুই নয়। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কি বেশ ভালো হাওয়া দিচ্ছে। ওই যে ওগুলো সব চীনে, ওই বিল্ডিংগুলো সব চীনে, আর এটা হচ্ছে ইন্ডিয়ায়। আর ওই যে সাদা বিল্ডিংটা, ওটাও চীনে। 1950 সাল থেকে এই গিরিপথ ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহার করা হতো। এরপরে 1962 সালে ভারত চীন যুদ্ধ হয় এবং সেই সময় থেকে এই নাথুলা পাস বন্ধ হয়ে যায়। 1967 সালের যুদ্ধে বেশ ভালো পরিমাণ রক্তক্ষয় হয় এই বর্ডারে, মারাত্মক যুদ্ধ হয়। তারপরে 2006 সালে আবার এই পাস খোলে। এই পাস খোলার ফলে মানস সরোবরে যাওয়ার একটা অল্টারনেট রাস্তা এখানে পাওয়া যায় এবং মনে করা হয় যে এই মানস সরোবর এবং তিব্বত, চীন এবং ভারতের ব্যবসায়িক লেনদেন এই গিরিপথ দিয়ে খুব ভালোভাবেই হবে। কিন্তু মানস সরোবর যাতায়াতের পথটা মানে বন্ধ হয়ে যায়, ওটা ইউজফুল হয় না। কিন্তু ব্যবসা বাণিজ্য চলতে থাকে এবং সেই ব্যবসা বাণিজ্য এখনও চলছে। মানে এত হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা, আমার কথা জড়িয়ে যাচ্ছে, হাত জমে যাচ্ছে। আমার পেছনে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চীনে, আর এই আমার পেছনে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা ভারতে। এখানে বর্ডারের ছবি তোলা যায় না, তাই আমি সরাসরি তুলতে পারছি না আপনাদের, তাই এভাবেই দেখাচ্ছি। কথা বলতে বলতে হাত ধরে যাচ্ছে। ভেবেছিলাম এখানে প্রচুর বরফ থাকবে, কারণ গত 26 তারিখে এখানে স্নোফল হয়েছে, গত 28 তারিখেও স্নোফল হয়েছে। ফলে দেখুন, ঠিক যেখান থেকে একটু বরফের কাছে যাওয়া যাবে সেই জায়গাটা নো এন্ট্রি দিয়ে রেখেছে। তা কিছু করার নেই, দেখি অন্য কোনো জায়গায় বরফ পাওয়া যায় কিনা, একটু ছোবো খালি। এখানে কিন্তু বুড়ো থেকে বাচ্চা সব বয়সের ট্যুরিস্ট এসেছে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে, অনেকে বমিও করছে। সবটাই হলো হিল সিকনেস আর অক্সিজেনের অভাবের কারণে। ফলে ওষুধ কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন। যেহেতু এটা বর্ডার এরিয়া, ফলে পুরোটা এলাকা জুড়েই কিন্তু বাংকার রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি এখানে কীভাবে বাংকারগুলো বানানো রয়েছে। এই দেখুন, এই পাহাড়ের ওপরেই পুরোটাই হচ্ছে বাংকার, এই ওপরেও রয়েছে বাংকার। ওই যে ওপরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাংকার, ওই যে ওপরে, ওইখান থেকে সেনারা নেমে আসে এটা দিয়ে। যখন যুদ্ধবিগ্রহ চলে, গোলাগুলি চলে, তখন এর মধ্যে দিয়েই সেনারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, আবার অন্য জায়গা থেকে ওই বাংকারে পৌঁছে যায়। এই দেখুন, আপনাদের বরফ দেখাও বলেছিলাম, ওই ছিটে ফোটা যতটুকু পড়ে আছে ততটুকুই দেখাতে এসেছি। ইনি এখানে বরফ তুলছেন। দেখি একটু বরফ হাত দিয়ে ধরি, এ তো একদম ঝুরঝুরে বালির মতন বরফ। নাথুলা পাশের ওখানটায় বড্ড ভিড়, তাই একটু নিরিবিলিতে চলে এলাম। অপূর্ব লাগছে নাথুলা।
এত ভালো লাগছে যে বলার নয়। পুরো একটা 180 ডিগ্রি ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে, অপূর্ব লাগছে, অপূর্ব। মনে হচ্ছে পুরো পৃথিবীর ওপরে উঠে চলে এসেছি আর সমস্ত পৃথিবী আমার নিচে। এই অনুভূতি আমি জানি না আর কোথায় কোথায় পাওয়া যায়। সান্দাকফুতে পাওয়া যায় আর এখানে পাচ্ছি। এই পাহাড়টায় কিছু টুকরো টুকরো পড়ে রয়েছে বরফ। আমার না ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, চলুন এবার ফিরতে হবে। এখানে আমাদের টাইম ছিল 1 ঘন্টা। আসলে আমাদের মূল সমস্যাটা হয়ে গিয়েছিল সকালবেলার পারমিট পেতে, সেখানেই অনেকটা দেরি হয়ে যায়। তার ফলে সমস্ত জায়গাতেই আমাদের একটু কম কম সময় দিতে হবে। এখানে যেমন 1 ঘন্টা। চলুন এবার আমরা সোজা যাব বাবা মন্দির। বাবা মন্দির দেখে তারপরে যাব হচ্ছে ছাঙ্গু লেক, তারপরে গ্যাংটক। চলুন। হ্যাঁ, সব দেখাবো আপনাদের, তবে এই পর্বে নয়, পরের পর্বে। মিস করবেন না কিন্তু, দেখতেই হবে পরের পর্ব। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পারলে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন আপনারা আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।